অ্যালিন কেমিস্ট্রি টিউটোরিয়ালের পক্ষ থেকে আমি অ্যালেন গমেজ শিক্ষার্থীসহ সকলকে আন্তরিক প্রীতি শুভেচ্ছা অভিনন্দন জানিয়ে আজকের পাঠের আলোচনা অর্থাৎ পাঠের কার্যক্রম শুরু করছি। দেখো, বিগত ক্লাসগুলো পর্যালোচনা করলে আমরা দেখতে পাব বোর পরমাণু মডেল বা তত্ত্বের সাহায্যে একটি ইলেকট্রন বিশিষ্ট হাইড্রোজেন পরমাণু এবং হাইড্রোজেন পরমাণুর ন্যায় একটি ইলেকট্রন বিশিষ্ট বেশ কয়েকটি আয়নের গঠন ও বর্ণালী সম্পর্কে আমরা জ্ঞান অর্জন করেছি বোর তত্ত্বের সাহায্যে। কিন্তু বহু ইলেকট্রন বিশিষ্ট পরমাণু বা আয়নের ক্ষেত্রে এদের গঠন ও বর্ণালী ব্যাখ্যা বোর তত্ত্বের সাহায্যে দেওয়া যায় না বা বোর তত্ত্বে নেই। এছাড়া একটি ইলেকট্রন বিশিষ্ট হাইড্রোজেন পরমাণুর বর্ণালীর সকল খুঁটিনাটিও বোর তত্ত্বের সাহায্যে ব্যাখ্যা করা যায় না। তাহলে তুমি অথবা তোমরা প্রশ্ন করতে পারো, তাহলে কোন তত্ত্বের সাহায্যে বোর প্রদত্ত হাইড্রোজেন বর্ণালীর সকল খুঁটিনাটি ব্যাখ্যা করা যায় বা যাবে? তাহলে তোমাকে বা তোমাদের আরও তিনটি তত্ত্ব সম্পর্কে যথেষ্ট জ্ঞান অর্জন করতে হবে। যদি সেই তিনটি তত্ত্ব বা থিওরি সম্পর্কে যথেষ্ট জ্ঞান অর্জন হয়, তাহলেই বোর প্রদত্ত হাইড্রোজেন বর্ণালীর সকল খুঁটিনাটি তুমি বুঝতে পারবে বা ব্যাখ্যা করতে পারবে। তাহলে সেই তিনটি তত্ত্বের মধ্যে প্রথমেই রয়েছে আমাদের নাম্বার 1, দেখো, সোমারফিল্ড থিওরি। 2 নাম্বার আমরা বলতে পারি জিম্যান থিওরি। 3 নাম্বার আমরা লিখতে পারি উলেনবেক অ্যান্ড গুডস্মিথ থিওরি। এই তিনটি থিওরি সম্পর্কে আমাদের যদি যথেষ্ট ধারণা থাকে, তাহলে বোর প্রদত্ত হাইড্রোজেন বর্ণালীর সকল খুঁটিনাটি আমরা ব্যাখ্যা করতে পারব। তাহলে আজকের আলোচনার বা পাঠের শিরোনাম বা বিষয় হবে, দেখো তো, সোমারফিল্ড থিওরি। আমরা পর্যায়ক্রমিকভাবে বাকি দুইটি থিওরিও পরবর্তী ক্লাসে আলোচনা করব। তাহলে আজকের আলোচনার বিষয় বা পাঠের শিরোনাম হচ্ছে সোমারফিল্ড থিওরি। বিজ্ঞানী সোমারফিল্ড, দেখো, 1915 সালে বোর প্রদত্ত হাইড্রোজেন পরমাণুর বর্ণালীর নিয়ে পরীক্ষা নিরীক্ষা শুরু করেন। তার পরীক্ষায় ব্যবহৃত যন্ত্রপাতি: 1 নাম্বার উচ্চ ক্ষমতা সম্পন্ন বর্ণালী বিশ্লেষণ বা বর্ণালী বীক্ষণ যন্ত্র, যাকে আমরা হাই রেজুলেশন স্পেকট্রোস্কোপ বলে থাকি। তাহলে যন্ত্র দিয়ে পরীক্ষা করা হবে কি? বোর প্রদত্ত হাইড্রোজেন পরমাণুর বর্ণালীর রেখা। আর নমুনা বা স্যাম্পল, বা আমরা বলতে পারি নমুনা বা স্যাম্পল হিসাবে নেওয়া হবে বোর প্রদত্ত হাইড্রোজেন পরমাণুর বর্ণালী রেখা। আমরা জানি যে হাইড্রোজেন বর্ণালীর বেশ কয়েকটি সিরিজ,
প্রথমে আমরা জানি লাইমান সিরিজ, এরপরে বামার সিরিজ, প্যাশন-বাকের ইত্যাদি। তবে আমরা নমুনা হিসাবে লাইমান সিরিজটি নিয়ে আলোচনা করতে চাই। তাহলে দেখো, আমরা এই লাইমান সিরিজ সম্পর্কে আমাদের পূর্বে কি আছে ধারণা, অর্থাৎ পূর্বে লাইমান সিরিজ সম্পর্কে আমরা জ্ঞান অর্জন করেছি। তাহলে দেখো, তারপরে আমরা এখানে বলছি, একটু লক্ষ্য করো যে পরমাণু নিউক্লিয়াসে এখানে প্রথম শক্তি স্তর n এর মান 1, দ্বিতীয় শক্তি স্তর n এর মান 2, তৃতীয় শক্তি স্তর n এর মান 3, চতুর্থ শক্তি স্তর n এর মান 4। তাহলে লাইমান সিরিজের কি, ইলেকট্রন প্রথম শক্তি স্তর হতে দেখো তো জাম্প করে দ্বিতীয় শক্তি স্তরে যেয়ে ইলেকট্রন শক্তি ছেড়ে দিয়ে আবার চলে আসবে নিম্ন শক্তি স্তরে বা ভিত্তি অবস্থায়। এখানে বিকিরণের বা বিকিরিত রশ্মির একটা নির্দিষ্ট তরঙ্গ দৈর্ঘ্য থাকে, আর এই তরঙ্গের একটা নির্দিষ্ট বর্ণ আছে যা বর্ণালীতে আমরা দেখতে পাই। তাহলে দেখো, প্রথম রেখার জন্য n1 এর মান আমরা 1, n2 এর জন্য ধরব 2। এবার যদি বলি ইলেকট্রন প্রথম শক্তি স্তর থেকে লম্ফ দিয়ে দেখো তো দ্বিতীয় শক্তি স্তরে গেল এবং শক্তি ছেড়ে দিয়ে চলে আসলো আমাদের প্রথম শক্তি স্তরে। তাহলে দেখো, এখানে n2 এর মান কত আছে 3। তাহলে লম্ফ দিয়ে কি করলো, তৃতীয় শক্তি স্তরে গমন করলো এবং এখান থেকে শক্তি ছেড়ে দিয়ে নিম্ন অর্থাৎ 1 নং শক্তি স্তরে চলে আসলো। অর্থাৎ লাইমানের জন্য n1 এর মান সর্বদাই 1। তাহলে দ্বিতীয় রেখার জন্য n2 এর মান কত 3। এবার আসো তৃতীয় রেখার জন্য। তাহলে দেখো তো, তৃতীয় রেখার জন্য n2 এর মান 4। এরপরে আমরা চতুর্থ। তবে শক্তি যত বাড়বে বিকিরণের তরঙ্গ দৈর্ঘ্য তত ছোট হবে। দেখো, এটার তরঙ্গ দৈর্ঘ্য, এখানকার তরঙ্গ দৈর্ঘ্য, এখানকার তরঙ্গ দৈর্ঘ্য। আশা করি এই ভিন্ন ভিন্ন তরঙ্গ দৈর্ঘ্যের ভিন্ন ভিন্ন বর্ণ সম্পর্কে আমাদের ধারণা রয়েছে। তাহলে সোমারফিল্ড এই যে হাইড্রোজেন বর্ণালীতে যে কি প্রাপ্ত রেখাগুলো নিয়ে পরীক্ষা নিরীক্ষা শুরু করেন। তাহলে আমরা এক কাজ করি, এখানে তৃতীয় রেখাটি নিয়ে আলোচনা শুরু করি। এরপরে প্রথম দ্বিতীয় সবগুলাই দেখাবো, আমরা অন্তত এটাকে বললাম তৃতীয় বর্ণালী রেখা। এখন এই রেখাটি নিয়ে হাই রেজুলেশন স্পেকট্রোস্কোপে নিবিড়ভাবে কি করেন, পরীক্ষা নিরীক্ষা করেন বিজ্ঞানী সোমারফিল্ড। এবং সেই নিবিড় পরীক্ষায় দেখতে পান এই তৃতীয় রেখাটি ভিতর ঘন সন্নিবিষ্ট আরও কয়েকটি সূক্ষ্ম রেখার সন্ধান পাওয়া যায় বা দেখা যায়। তাহলে আবারও বলছি, এই যে তৃতীয় রেখাটি যখন হাই রেজুলেশন স্পেকট্রোস্কোপ দিয়ে কি করলেন, নিবিড়ভাবে পর্যবেক্ষণ করলেন, তখন তিনি লক্ষ্য করলেন বা দেখতে পেলেন এই রেখার ভিতরে আরও ঘন সন্নিবিষ্ট কয়েকটি সূক্ষ্ম রেখা। এখন এই যে সূক্ষ্ম রেখাগুলো দেখার পরে সেই সূক্ষ্ম রেখাগুলো নিয়ে আরও গভীরভাবে বিশ্লেষণ করে বা পরীক্ষা নিরীক্ষা করে উনি খুঁজে পেলেন সেই কয়েকটি রেখার যে শক্তির তারতম্য খুবই সামান্য। তাহলে এখানে আমরা একটু বলে নেই, তাহলে এই যে রেখাটি, এই একটি রেখা আসলে কয়েকটি রেখার সমন্বয়ে গঠিত। আর
এই একটি রেখা কিন্তু তৈরি হলো, বা তৃতীয় বর্ণালী রেখাটি তৈরি হলো। দেখো, চতুর্থ শক্তি স্তর থেকে ইলেকট্রন শক্তি ছেড়ে দিয়ে কি করলো, 1 নং বা প্রথম শক্তি স্তর বা ভিত্তি অবস্থায় ফিরে আসলো। লাইমান সিরিজের তৃতীয় রেখাটি আমরা পেলাম। তাহলে এই যে চতুর্থ শক্তি স্তর থেকে ইলেকট্রন ছেড়ে দিয়ে আসলো, তাহলে এই রেখার মধ্যে কয়েকটি সূক্ষ্ম রেখা। তাহলে আমরা বুঝব এই চতুর্থ যে মুখ্য বা প্রধান শক্তি স্তর রয়েছে, এই শক্তি স্তরের মধ্যে বেশ আরও কয়েকটি সূক্ষ্ম কি আছে, বা কয়েকটি শক্তি স্তর এর মধ্যে আছে। যদি না থাকতো তাহলে চতুর্থ শক্তি স্তর থেকে ইলেকট্রন শক্তি ছেড়ে দিয়ে যে 1 নং শক্তি স্তরে ফিরে আসলো, তাহলে এই রেখায় বলা হলো আরও কয়েকটি সূক্ষ্ম রেখার গঠন লক্ষ্য করলেন, যাকে ফাইন স্ট্রাকচার আমরা বলি। তাহলে সেই রেখাগুলো তৈরি হতো না যদি না এই চতুর্থ বা মুখ্য বা প্রধান শক্তি স্তর আরও কয়েকটি শক্তি স্তর দ্বারা গঠিত না হইতো। তাহলে এখানে বোরের সবচেয়ে বড় ব্যর্থতা ছিল যে সে একটি রেখার কথা বলছে, কিন্তু আমরা দেখব এই একটি রেখা আসলে তার মধ্যে আরও কয়েকটি রেখা। এবং বোর বলছে চতুর্থ এই বৃত্তাকার নির্দিষ্ট ব্যাসার্ধের কক্ষপথ। এই নির্দিষ্ট ব্যাসার্ধের বৃত্তাকার কক্ষপথটি আরও কয়েকটি কক্ষপথ বা শক্তি স্তর, বা আমরা যাদেরকে উপশক্তি স্তর বলি, অর্থাৎ চতুর্থ শক্তি স্তরটি আরও কয়েকটি উপশক্তি স্তর দ্বারা গঠিত। চতুর্থ, এবার বলো, এই তৃতীয় শক্তি স্তরও আরও কয়েকটি উপশক্তি স্তর একইভাবে, এই দ্বিতীয়টাও আরও কয়েকটি, এবং এই প্রথম শক্তি স্তরও একটি উপশক্তি স্তর। এই জন্য বলা হয় যে প্রত্যেকটি প্রধান বা মুখ্য শক্তি স্তরে এক বা একাধিক কি আছে, উপশক্তি স্তর আছে, বা প্রত্যেকটা মুখ্য বা প্রধান শক্তি স্তর এক বা একাধিক উপশক্তি স্তর দ্বারা গঠিত। আমরা এই যে চতুর্থ শক্তি স্তরটা আগে লক্ষ্য করি, এরপরে প্রথম, দ্বিতীয়, তৃতীয় শক্তি স্তরও দেখব যে এই শক্তি স্তর আরও কয়েকটি উপশক্তি স্তর দ্বারা গঠিত। তাহলে একটু বলে নেই, এই বৃত্তাকার শক্তি স্তরগুলোকে বোর নির্দেশ করেন প্রধান কোয়ান্টাম সংখ্যা কি এন দ্বারা, আর এন এর মান 1, 2, 3 দ্বারা প্রথম প্রধান শক্তি স্তর, দ্বিতীয় প্রধান, তৃতীয় প্রধান, চতুর্থ প্রধান বা মুখ্য শক্তি স্তর। তেমনিভাবে উপশক্তি স্তরগুলোকেও নির্দেশ করা হবে সোমারফিল্ড। সে উপশক্তি স্তরগুলোকে আরেকটি অক্ষর ছোট হাতের কে দ্বারা কি করা হয়, চিহ্নিত করা হয়। তাহলে এবার আমি একটু বলতে চাই যে এই চতুর্থ শক্তি স্তরটা আমরা এখানে দেখি। তাহলে দেখো, চতুর্থ শক্তি স্তর, তাহলে আমরা এখানে ড্র করি নিউক্লিয়াস, ডট ডট দিয়ে এটাকে বললাম প্রথম শক্তি স্তর। তাহলে এন এর মান আমরা 1, এখানে ডট ডট দিয়ে দ্বিতীয় শক্তি স্তর, এটা বোরের সেই নির্দিষ্ট ব্যাসার্ধের তৃতীয় শক্তি স্তর, বোরের নির্দিষ্ট ব্যাসার্ধের চতুর্থ শক্তি স্তর। আমরা এই যে চতুর্থ শক্তি স্তর আমরা বলছি, এই চতুর্থ শক্তি স্তরটি আরও কয়েকটি উপশক্তি স্তর দ্বারা গঠিত। উপশক্তি স্তর, এটাকে উপকক্ষ বা উপবৃত্তাকার বলা হয়। দেখো, উপবৃত্তাকার, আমরা এটাকে এই দেখো কালোটাকে বলছি বৃত্তাকার, বোর এর মতে। আর এই যে বললাম এটি হলো উপবৃত্তাকার, উপবৃত্তাকার।
বৃত্তাকার কক্ষ, আর এটা হলো বৃত্তাকার কক্ষ, উপবৃত্তাকার কক্ষ বা কক্ষপথ। তাহলে এই বৃত্তাকার পথকে বা মুখ্য বা প্রধান শক্তি স্তরকে এন দ্বারা, বা এটাকে আমরা বললাম এখানে এন এর মান 4, কিন্তু এই উপবৃত্তাকার কক্ষপথকে প্রকাশ করার জন্য বোর্ডের ন্যায় আমরা একটি অক্ষর ব্যবহার করি, এটা হলো ছোট হাতের কে। কের মান দেখো তো, এন এর মান 1 2 3 4 ইত্যাদি। কের মান এখানে 0 লিখলাম, কের মান আমি এখানে লিখে দেই 0 হতে n-1 পর্যন্ত। তাহলে এখানে লক্ষ্য করো, n এর মান যদি 4 হয় তাহলে কের মান হবে, আমরা লিখব n = 4 হলে, অর্থাৎ চতুর্থ মুখ্য বা প্রধান শক্তি স্তরে কের মান দেখো তো 0 হতে 4 - 1, তাহলে এটাকে লেখা যাবে 0 হতে 3 পর্যন্ত। তাহলে আমরা এখানে লিখতে পারি, দেখো আলাদা আলাদা করে 3 পর্যন্ত। তাহলে কের মান 0 1 2 3, তাহলে এখানে কের কয়টি মান? 4টি। তাহলে এই যে এন এর প্রতিটি মানের জন্য এন এর মান যত হবে, ওই প্রধান বা মুখ্য শক্তি স্তরে তত সংখ্যক উপশক্তি স্তর থাকবে। তাহলে এখানে উপশক্তি স্তর কয়টা? 4টা। বলো তো, এই 0-এর জন্য একটা, 1-এর জন্য, 2-এর জন্য, 3-এর জন্য। তাহলে এখানে কয়টি উপশক্তি স্তর? আমরা যদি প্রত্যেকটার জন্য একটা একটা করে ধরি, তাহলে দেখো টোটাল যোগ করলে কয়টি? 4টি উপশক্তি স্তর বা উপবৃত্তাকার কক্ষপথ। তাহলে আমরা বলবো প্রত্যেকটা নির্দিষ্ট ব্যাসার্ধের যে বৃত্তাকার কক্ষপথ রয়েছে, সেই বৃত্তাকার কক্ষপথের এনের জন্য একটা নির্দিষ্ট কি থাকে? মান থাকে। অর্থাৎ এনের নির্দিষ্ট মানের জন্য কি থাকবে? সেই প্রধান বা মুখ্য শক্তি স্তরে এনের মান যত হবে, উপবৃত্তাকার কক্ষ বা উপস্তর বা উপবৃত্তাকার কক্ষপথ তত হবে। এখানে এনের মান 4, তাহলে এই 4 নাম্বার মুখ্য বা প্রধান শক্তি স্তরে উপশক্তি স্তর বা উপবৃত্তাকার কক্ষ হবে 4টি। দেখো তো, এনের মান যদি 3 হয়, তাহলে এই 3 নাম্বার বৃত্তাকার কক্ষপথটি, তাহলে এনের মান যত, তত সংখ্যক উপবৃত্ত দ্বারা এই তৃতীয় মুখ্য বা প্রধান শক্তি স্তরটি গঠিত। এনের মান যত, তত সংখ্যক উপবৃত্ত দ্বারা সেই কি মুখ্য বা প্রধান শক্তি স্তরটি গঠিত। তাহলে এই দ্বিতীয় প্রধান শক্তি স্তরটি 2টি কি উপবৃত্তাকার কি বা উপস্তর দ্বারা গঠিত। এখানে এনের মান 1, তাহলে প্রথম শক্তি স্তরটি এনের মান যত, উপশক্তি স্তর তত। তাহলে প্রথম এই শক্তি স্তরটি একটি উপশক্তি স্তর দ্বারা গঠিত। এই কারণেই বলা হলো যে প্রত্যেকটা প্রধান বা মুখ্য শক্তি স্তরের এক বা একাধিক কি আছে? উপশক্তি স্তর আছে। তাহলে প্রত্যেকটা প্রধান বা মুখ্য শক্তি স্তর এক বা একাধিক উপশক্তি স্তর দ্বারা গঠিত। আমরা এই চতুর্থ শক্তি স্তরটি দেখব। চতুর্থ শক্তি স্তর এর জন্য এনের একটি নির্দিষ্ট মান কত? 4। তাহলে এনের মান যত, সেই চতুর্থ বা প্রধান বা মুখ্য শক্তি স্তরটি 4টি উপশক্তি স্তর দ্বারা গঠিত।
তার মধ্যে এই চারটির জন্য দেখো তো এখান থেকে আমরা বুঝতে পারবো যে এনে মান কত হলে উপশক্তি স্তরের সংখ্যা কত হবে। তাহলে এই জিরোর জন্য একটা হয়ে গেল। এবার দেখো আমি অন্য একটা কালি দিয়ে করি। হ্যাঁ, তাহলে এখানে দেখো এটি একটি উপবৃত্তাকার কক্ষ। এখানে আমরা কের মান লিখব। দেখো আমাদের আগেরটা হয়ে গেল। এখন এখানে কের মান লিখব 1। তাহলে এইটা হয়ে গেল। তাহলে দুইটা। এবার আসো দেখো তো আমরা এরপরে আমি বলছি এখানে আমরা আরেকটা কালার দিয়ে দেখাই। এখানে দেখো আমরা এখানে দেখাবো কের মান 2। তাহলে এটা হয়ে গেল। এবার আমরা এক কাজ করি, আরেকটা দেখাবো। দেখো তো এখানে আরেকটা। তাহলে এখানে দেখো কের মান 3। তাহলে খুব ইম্পর্টেন্ট একটা বিষয় এখানে লক্ষ্য করো যে আমরা প্রধান শক্তি স্তরকে প্রধান কোয়ান্টাম সংখ্যা ছোট হাতের n দ্বারা প্রকাশ করি। n এর মান 1, 2, 3 ইত্যাদি দ্বারা প্রথম প্রধান বা মুখ্য শক্তি স্তর, দ্বিতীয় প্রধান বা মুখ্য শক্তি স্তর, তৃতীয়, চতুর্থ ইত্যাদি। তাহলে তেমনিভাবে আমরা এই উপবৃত্তাকার কক্ষপথকে প্রকাশ করার জন্য আমরা কি করি, কে অক্ষরটি ব্যবহার করি। কের মান 0 হলে দেখো তো সেই উপকক্ষ বা উপবৃত্তাকার কক্ষটি শীর্ণ হয়, চিকন হয়, শীর্ণ হয়, শীর্ণ বা আমরা এটাকে চিকন বলি আমাদের বিক্রমপুরের ভাষা। দেখো তো তাহলে এখানে একটা লক্ষণীয় বিষয় যে আমরা এখানে কের মান দেখো তো 0, 1, 2, 3 আর n এর মান কত 4। তাহলে দেখো 4 অপেক্ষা কের মান যত কম হবে উপবৃত্ত তত শীর্ণ হবে। এটা দেখো খুবই শীর্ণ। এবার দেখো তো 1-এর এই 0-র তুলনায় 1টা তার চেয়ে একটু শীর্ণ, একটু বেশি, মানে এটা শীর্ণ বেশি, এটা তার তুলনায় কম শীর্ণ, এটা আরও কম, এটা আরও কম। দেখো তো যদি কখনো এই কের মান n-এর মানের সমান হয় তখন এই উপবৃত্তটি বৃত্তাকার রূপ লাভ করবে। আশা করি বুঝতে পারছো তোমরা যে n-এর মানের তুলনায় কের মান যত কম হবে উপবৃত্ত তত শীর্ণ হবে। এখন তুমি বলতে পারো বৃত্ত আর উপবৃত্তের মধ্যে পার্থক্য কি? আমরা এখানে একটু লক্ষ্য করি। তাহলে এটা তো আমরা জানি লাইম্যান সিরিজের। তাহলে দেখো তো এখানে এই যে বৃত্তের নিউক্লিয়াস থেকে যে ব্যাসার্ধে ইলেকট্রন ঘুরে সেখানে যত রেখাটানো সকল ব্যাসার্ধের মান কি থাকে? সমান। এটা সব সমান বৃত্তের, নির্দিষ্ট ব্যাসার্ধের বৃত্তের। কিন্তু উপবৃত্ত যখন বলো তাহলে উপবৃত্তের ফোকাস বিন্দুতে যদি নিউক্লিয়াস ধরো তাহলে দেখো এই ব্যাসার্ধ দেখো আস্তে আস্তে ইলেকট্রন যখন ঘুরে ঘুরে এই জায়গায় চলে আসবে তাহলে ভিন্ন ভিন্ন কি থাকে? ব্যাসার্ধ ভিন্ন ভিন্ন হয়। উপবৃত্তের ব্যাসার্ধ কি থাকে? ভিন্ন ভিন্ন। এই কারণেই বলা হয় যে ভিন্ন ভিন্ন কি ব্যাসার্ধের একাধিক উপবৃত্ত দ্বারা কি এই 4 নাম্বার কি হয়? প্রধান বা মুখ্য শক্তি স্তরটি গঠিত হয়। তাহলে এখানে আমরা স্পষ্টভাবে বলে দিলাম যে এই যে কালো কালির যে বৃত্তাকার নির্দিষ্ট ব্যাসার্ধের সেই বৃত্তাকার বা মুখ্য বা প্রধান শক্তি স্তরটি 4টি উপশক্তি স্তর দ্বারা গঠিত। কিন্তু বোর এটাকে বলছিল প্রধান শক্তি স্তর। কিন্তু এই প্রধান শক্তি স্তরটি যে আরও কতগুলি উপশক্তি স্তর দ্বারা গঠিত সেটি বোর তত্ত্বে নেই। তাহলে আমরা এখান থেকে একটা বোরের ত্রুটি বলতে পারি
এই যে চতুর্থ শক্তি স্তর বা মুখ্য বা প্রধান শক্তি স্তরটি 4টি উপশক্তি স্তর দ্বারা গঠিত, তেমনিভাবে 3 এনের মান যত, তাহলে এই তৃতীয় বৃত্তাকার মুখ্য প্রধান শক্তি স্তরটি আরও 3টি উপবৃত্তাকার কি বা উপবৃত্তাকার কক্ষপথ দ্বারা এই তৃতীয় প্রধান বা মুখ্য শক্তি স্তরটি গঠিত। এখানে দেখো দ্বিতীয়, তাহলে এখানে 2টি উপশক্তি স্তর দ্বারা গঠিত আর এটা একটি। আমরা প্রত্যেকটা একটু পরে আলোচনা করি। তাহলে এখান থেকে দেখো যে বৃত্তাকার পথকে প্রকাশ করার জন্য আমরা এনের সাহায্য নিই, আর উপবৃত্তাকার পথকে প্রকাশ করার জন্য আমরা কে এর সাহায্য নিই। এনের মান 1, 2, 3 দ্বারা বৃত্তাকার প্রধান বা মুখ্য শক্তি স্তর নির্দেশ করে, আর কে এর মান 0, 1, 2, 3, 4 ইত্যাদি দ্বারা উপশক্তি স্তর নির্দেশ করে। তবে কে এর মান যত কম হবে উপবৃত্ত তত শীর্ণ হবে, চিকন হবে। দেখো তো 0, 1 0-র চেয়ে বড়, তাহলে এটা বেশি কম, এটা বেশি শীর্ণ, আর এটা তুলনামূলকভাবে তার চেয়ে কম, এটা তার চেয়ে কম। যদি কখনো এনের মান আর কে এর মান সমান হয় তখন সেই উপবৃত্ত কি হবে, বৃত্তাকার রূপ লাভ করবে। তাহলে দেখো এই যে আলোচনায় আমরা বলছিলাম যে এই রেখাটি নিবিড়ভাবে বিশ্লেষণ করা হলো এবং বিশ্লেষণ করে হাই রেজুলেশন স্পেকট্রোস্কোপের সাহায্যে বিশ্লেষণ করে এই রেখাটি আমরা দেখলাম আরও কয়েকটি সূক্ষ্ম রেখার সমষ্টি, যা বোর মডেলে বলা হয়নি বা তত্ত্বে বলা হয়নি, একটি রেখার কথা বলা হলো। তাহলে এইটা বোর বর্ণালীর একটি ত্রুটি বা ব্যর্থতা। আমরা এই জিনিসটা এখন এখানে দেখাতে চাই বা এখানে আমরা দেখাবো যে এটি হচ্ছে সোমারফিল্ড থিওরি মতে, আর এখানে ভাগ করে ফেলি, এই পাশেরটা হলো বোর। তাহলে বোর মডেল বা তত্ত্ব অনুসারে এই ছবি, আর সোমারফিল্ড অনুসারে এই ছবি। তাহলে আমরা এই ছবিটা মুছে ফেলব। একটু পরে এখানে বলি, এটা যদি আমাদের n = 4 হয় আর এটা যদি n = 1 হয়, তাহলে চতুর্থ শক্তি স্তর থেকে দেখো তো ইলেকট্রন শক্তি ছেড়ে দিয়ে যখন 1 নাম্বার শক্তি স্তরে আসে, এটা হলো সেই তৃতীয় রেখাটি। কেন 4 নাম্বার শক্তি স্তর, দেখো 4 নাম্বার শক্তি স্তর থেকে ইলেকট্রন শক্তি ছেড়ে দিয়ে 1 নাম্বারে, তাহলে এই রেখাটির নাম হবে তৃতীয় রেখা। তাহলে দেখো এখানে একটি রেখা, এখন আমি এখানে ডট ডট দিয়ে আমি একটু পরে সুন্দর করে এঁকে দিচ্ছি। দেখো তাহলে আমরা এখানে ডট ডট দিয়ে দেখাবো এই 4 নাম্বার শক্তি স্তর, এখানে ডট ডট দিয়ে এই 4 নাম্বার শক্তি স্তর দেখো তো কয়টি উপশক্তি স্তর, 1, 2, 3, 4টি। তাহলে আমরা দেখো 4টি উপশক্তি স্তর, আর এটা হলো ডট 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 দিয়ে, এটা হলো n = 1, আর এই ডট লাইন হলো n = 4। তাহলে দেখো এখানে একটি রেখার কথা বলা হলো। এখন যদি আমি বলি ইলেকট্রন জাম্প করে এই যেই শক্তি স্তরে গেল, একটা উপশক্তি স্তর আরেকটি 4টা, তার এই প্রধান শক্তি স্তরটি আরও 4টি উপশক্তি স্তর দ্বারা গঠিত। তাহলে দেখো এখান থেকে ইলেকট্রন শক্তি ছেড়ে দিয়ে নিম্ন শক্তি স্তরে, যদি আমরা বলি পরবর্তী, দেখো তো এখানে, এবার যদি বলি এখানে থেকে শক্তি ছেড়ে দেখান আসলো, এবার দেখো তাহলে দেখো 4টি বর্ণ পাওয়া গেল। কেন? কারণ এই আলাদা আলাদা তরঙ্গ দৈর্ঘ্য, এখানে শক্তি কম, এখানের তরঙ্গ দৈর্ঘ্য এখানটা তার চেয়ে একটু ছোট, এখানটা আরও ছোট হবে, এটা আরও ছোট হবে। তাহলে এই যে 4টি রেখা, কিন্তু বোরের মতে এখানে ছিল একটি রেখা, বর্ণালীতে বোর বলছে একটি রেখা। আসলে
হাই রেজুলেশন স্পেকট্রোস্কোপ দিয়ে পরীক্ষা করে দেখা গেল এই রেখাটি আরও কয়েকটি সূক্ষ্ম রেখায় বিভক্ত, বা এই রেখাটি কয়েকটি সূক্ষ্ম রেখা দ্বারা গঠিত, যেটি বোর মডেলে উল্লেখ নেই। এটি বোরের বর্ণালীর একটি ত্রুটি বা সীমাবদ্ধতা। তাহলে লক্ষ্য করো এখানে যে আমরা এখানে ধরলাম কের মান 0, এখানে কের মান 1, এখানে কের মান 2, এখানে কের মান 3। তবে কের মান 0 হইলে এটাকে বলা হয় এস উপশক্তি স্তর, 1 হইলে পি, এখানে 2 এর জন্য কের মান ডি, আর 3 জন্য এফ। তাহলে দেখো এস পি ডি এফ, এই যে এই চারটি নাম আসলে বর্ণালী আকার ও বর্ণের থেকে নেওয়া, অর্থাৎ চারটি জার্মান বর্ণালীর অর্ধাক্ষর শার্পের এস, প্রিন্সিপাল পি, ডিফিউজ এর ডি, ফান্ডামেন্টালের এফ। পরবর্তীতে এটা অনেক ডিটেলস আলোচনা করব। তবে এখান থেকে একটু আমরা লক্ষ্য করি যে আমরা সোমারফিল্ড থিওরিকে যদি সামারাইজড করি বা এর ফলাফলটা যদি এখন তোমাকে বলি, তাহলে দুইটা আমার গুরুত্বপূর্ণ পয়েন্ট আমরা বলতে পারি। এক নাম্বার হলো কি, এই যে একটি বর্ণালী বা হাইড্রোজেন, বোর প্রদত্ত হাইড্রোজেন বর্ণালীর যে রেখার কথা বলা হলো, সেই রেখাগুলো এক বা একাধিক সূক্ষ্ম রেখার সমষ্টি। দেখা গেল একটি রেখা, আসলে এই তৃতীয় রেখাটি আরও 1, 2, 3, 4টি রেখার সমষ্টি। এইভাবে এটার ভিতর আছে, সেটা আমি একটু পরে দেখাবো। এখন প্রশ্ন আরেকটি, যে এই যে মুখ্য বা প্রধান শক্তি স্তর, এখানে যদি আমরা চতুর্থ বলি তাহলে সেটি 4টি উপশক্তি স্তর দ্বারা গঠিত। তাহলে বোরের কথা সত্য নয়। বোর বলছে ইলেকট্রন বৃত্তাকার পথে ঘুরে, এখন সোমারফিল্ড বলল না, বোরের কথাটি সত্য নয়, ইলেকট্রন বৃত্তাকার পথে নয়, ইলেকট্রন উপবৃত্তাকার পথে ঘুরে। এই উপবৃত্তাকার পথে ঘুরে ভিন্ন ভিন্ন ব্যাসার্ধের কি উপবৃত্তাকার পথে ঘুরে। দেখো এইটাকে যদি উপবৃত্ত বলো, আর সেই উপবৃত্তের ফোকাস যদি এটাকে বলো, আর ফোকাসে পরমাণুর নিউক্লিয়াস কি করে, অবস্থান করে, তাহলে প্রত্যেকটা পরমাণুর নিউক্লিয়াস থাকবে উপবৃত্তের ফোকাস বিন্দুতে, এবং সেই ফোকাস বিন্দুকে কেন্দ্র করে সেই পরমাণুর বহির্ভূত ইলেকট্রনগুলো কি করবে, উপবৃত্তাকার পথে ঘুরবে। আর উপবৃত্তাকার পথে যখন ঘুরবে, নিউক্লিয়াসের কাছে আসলে সেই ইলেকট্রনের গতিবেগ তত বেড়ে যাবে। একইভাবে সবগুলা, আর দূরে যত থাকবে তখন কি হবে, গতিবেগ কম থাকবে। আমরা পরবর্তীতে আলোচনায় এগুলা ধীরে ধীরে লক্ষ্য করব বা পাবো পরবর্তী লেকচারগুলোতে। খুবই ইম্পর্টেন্ট। এখান থেকে আমরা সোমারফিল্ড পরমাণু মডেল বা থিওরি থেকে আমরা দুইটা সিদ্ধান্ত উপনীত হতে পারি। নাম্বার 1, বর্ণালীতে যে রেখা পাওয়া যায় সেই রেখাটি আরও এক বা একাধিক সূক্ষ্ম রেখার সমষ্টি। দ্বিতীয়ত হলো কি, যে বৃত্তাকার পথে ইলেকট্রন ঘুরে সেই বৃত্তাকার পথ মূলত এক বা একাধিক উপবৃত্তের সমষ্টি মাত্র। যেমন আমি এই চতুর্থ বৃত্তাকার কক্ষপথের কথা বললাম, যে চতুর্থ বৃত্তাকার কক্ষপথটি আরও 4টি উপকক্ষ বা উপবৃত্তাকার কক্ষপথ দ্বারা গঠিত। সেটা নির্ভর করে এই এনের নির্দিষ্ট মানের উপর। এনের মান যত হবে, এনের নির্দিষ্ট মান বা যে শক্তি স্তর এনের মান যত, ওই শক্তি স্তরে তত সংখ্যক কি থাকবে, উপশক্তি স্তর বা উপবৃত্তাকার পথ দ্বারা সেই মুখ্য বা প্রধান শক্তি স্তরটি গঠিত। তাহলে আশা করি এখানে তোমরা বুঝতে পারছো। তাহলে এখন আমি এটাকে
মুছে আমরা 1 নাম্বার থেকে শুরু করব, 2 3 ইত্যাদি। তাহলে একইভাবে এগুলো আসবে। তাহলে আমি একটু দেখিয়ে দিচ্ছি, তাহলে তোমাদের বোঝাটা খুব সহজ হয়ে যাবে। আমরা এখানে দেখো, তাহলে আমরা বলছিলাম যে প্রত্যেকটা মুখ্য বা প্রধান শক্তি স্তর এক বা একাধিক উপশক্তি স্তর দ্বারা গঠিত। তাহলে আমরা এখানে বলি যে প্রথম শক্তি স্তর, দেখো তো n এর মান 1, তাহলে এখানে দেখায় n এর মান 1 হলে k এর মান দেখো তো, আমি বলছি 0 হতে n-1, তাহলে 1 হলে এখানে 0 হতে দেখো 1-1, তাহলে কি হয় 0 হতে 0 বলতে কি আছে, k এর মান 0। তাহলে এই প্রথম প্রধান শক্তি স্তরে আমরা এটাকে দেখাই, এইভাবে দেখো তো, এই প্রথম শক্তি স্তরে আমরা এখানে নিউক্লিয়াস দিলাম। এই প্রধান শক্তি স্তরে তাহলে কয়টা উপশক্তি স্তর আছে, n এর মান যত, n এর মান কত 1, তাহলে k এর মান কত 1, তাহলে k এর একটি মান, তাহলে আমরা বলবো এই প্রধান শক্তি স্তরে একটি উপশক্তি স্তর রয়েছে। তাহলে এটাকে আমরা বললাম n = 1, এটাকে বললাম k = 0, এটাকে আমরা বলি s উপশক্তি স্তর, এটা s শার্প, এই বর্ণালীর আকার ও বর্ণ হতে স্টার্সে আমরা পরবর্তী আরও ডিটেলসে আলোচনা করব। তাহলে দেখো এক বা একাধিক, এবার আসো আমরা এই 2 নাম্বার শক্তি স্তরটাকে গণ্য করি। n = 2 হলে দেখো তো এখানে নিউক্লিয়াস প্রথম শক্তি স্তর, তাহলে এটা হলো দ্বিতীয় শক্তি স্তর। তাহলে বলো দ্বিতীয় শক্তি স্তরে n এর মান কত 2, n এর মান 2 হলে k এর মান কত হবে, 0 হতে 2-1, 0 হতে 1, তাহলে 0 হতে 1 মানে k এর কয়টা মান, 0 আর 1, তাহলে দেখো নির্দিষ্ট মান যত হবে তত সংখ্যক কি হবে, উপশক্তি স্তর হবে সেই প্রধান মুখ্য বা প্রধান শক্তি স্তরে। তাহলে এই দ্বিতীয় প্রধান বা মুখ্য শক্তি স্তর 2টি উপশক্তি স্তর দ্বারা গঠিত। এখন এই 2টি উপশক্তি স্তর দেখো, আমি 2টা কালি দিয়ে দেখাবো। তাহলে দেখো তো এখানে দেখো, এই যে এটাকে আমি বললাম k এর মান 0, তাহলে 0 হলে আমরা বললাম শার্প, তাহলে s উপশক্তি স্তর। এবার দেখো তো 1 এর জন্য আরেকটু উপশক্তি স্তর, আমরা অন্য একটা কালি ইউজ করি। তাহলে দেখো তো এখানে আমি এখন লিখব k এর মান 1, এর হলো p, তাহলে এটাকে যদি বলা হয় s উপশক্তি স্তর, তাহলে এটাকে বলা হবে p উপশক্তি স্তর। তাহলে বলো তো এই ডট লাইনটি অর্থাৎ n = এই দ্বিতীয় শক্তি প্রধান বা মুখ্য শক্তি স্তরটি 2টি উপশক্তি স্তর দ্বারা গঠিত, একটি s উপশক্তি স্তর p, এই 2টি উপশক্তি স্তর দ্বারা গঠিত। তবে আমরা বলছি যে n এর মান আর k এর মান যখন সমান হয়, সমান হলে এই উপবৃত্ত বৃত্তাকার হবে, কিন্তু তা কখনো হবে না। কেন? কারণ এখানে k এর মান কি হয়, 0 হতে n-1, তাহলে বুঝতে পারলাম আমরা। এবার যদি আসো তৃতীয় প্রধান শক্তি স্তর, তাহলে এখানে n এর মান 3, এখানে দেখো তো আমরা নিউক্লিয়াস, তাহলে এখানে দেখো প্রথম শক্তি স্তর, দ্বিতীয় শক্তি স্তর, এটা হলো আমাদের তৃতীয় শক্তি স্তর। এই তৃতীয় শক্তি স্তরে n এর মান কত 3, তাহলে n এর মান 3 হলে এখন যদি আমি বলি তোমাদের, তাহলে বলো তো k এর মান কত হবে, k এর মান হবে 0 1 2, তাহলে দেখো তো এই 2টা কিন্তু এই 3 অপেক্ষা কম। তবে k
কের মান এন অপেক্ষা যত কম হবে উপবৃত্ত তত শীর্ণ হবে। দেখো তো শীর্ণ বুঝো তো এরকম চিকন, তাহলে এটাকে আমরা বললাম কে। আর এই শূন্য হলে এটাকে বলছি এস উপশক্তি স্তর। আমরা পরে এস পি ডি আরও ডিটেলসে আসবে। এবার যদি বলি আমি এটার জন্য, তাহলে দেখো তো এই উপবৃত্তটা এটা বেশি শীর্ণ, এটা কম, তাহলে এখানে আমরা লিখতে পারি বা এখানে লিখতে পারি কে ওয়ান, এটা হলো পি। এবার দেখো এখানে কের মান 0 1 2, তাহলে এটাকে বলা হয় ডি। তাহলে আমি যদি এখন তোমাকে প্রশ্ন করি এই তৃতীয় মুখ্য প্রধান শক্তি স্তরটি কয়টি উপশক্তি স্তর দ্বারা গঠিত? 3টি, এস পি ডি। তাহলে আমরা বললাম এন এর নির্দিষ্ট যে কোনো নির্দিষ্ট মানের জন্য সেই মুখ্য বা প্রধান শক্তি স্তরে তত সংখ্যক উপশক্তি স্তর থাকবে। দেখো তাহলে এই 4 নাম্বারটা ইতিপূর্বে আলোচনা করেছি, তাহলে বুঝতেই পারো যে এখান থেকে যে রেখাটি তৈরি হলো সেই রেখাটি আসলে কয়টি? দেখো তো এসপিডি, তাহলে এই রেখার ভিতরে 3টি কি আছে আমরা করতে পারি। তাহলে বোর্ডের মতে আমরা যদি বলি এই যে দ্বিতীয় রেখার থেকে সৃষ্ট যে বর্ণালী রেখা সেটি আসলে আরও কয়েকটি ঘন সন্নিবেশিত সূক্ষ্ম রেখা দ্বারা গঠিত বা ফাইন স্ট্রাকচার আমরা বলি। এই সূক্ষ্ম রেখার গঠন এবং বর্ণালীর ব্যাখ্যা বোর দিতে পারেনি, বোরের ব্যর্থতা। আরেকটি হলো বোর বলছে নির্দিষ্ট ব্যাসার্ধের বৃত্তাকার পথে ইলেকট্রন ঘুরে। আমরা দেখলাম ভিন্ন ভিন্ন ব্যাসার্ধের উপবৃত্তাকার পথে কি করে ইলেকট্রন ঘুরে, তবে সেই উপবৃত্তের ফোকাস বিন্দুতে সংশ্লিষ্ট মৌলের বা পরমাণু নিউক্লিয়াস অবস্থিত এবং সেই ফোকাস বিন্দু বা নিউক্লিয়াসকে কেন্দ্র করে ভিন্ন ভিন্ন ব্যাসার্ধের উপবৃত্তাকার পথে ইলেকট্রন ঘুরছে বা আবর্তনশীল। তাহলে আমরা এই সোমারফেল্ড থিওরির আলোচনায় আমরা 2টা সিদ্ধান্ত নিতে পারি যে বোর মডেল হতে প্রাপ্ত বর্ণালী রেখার কি সূক্ষ্ম বিশ্লেষণ হাই রেজুলেশন স্পেকট্রোস্কোপের মাধ্যমে আমরা দেখলাম সেই বর্ণালী রেখাগুলো এক বা একাধিক ঘন সন্নিবেশিত সূক্ষ্ম কি বর্ণালী রেখা দ্বারা কি গঠিত। আর কি পেলাম যে এই যে প্রধান শক্তি স্তরগুলো এক বা একাধিক কি উপশক্তি স্তর দ্বারা গঠিত। এই যে বোরের কথায় বৃত্তাকার পথে ইলেকট্রন ঘুরে, আসলে সোমারফিল্ড বলল না, বৃত্তাকার পথে ইলেকট্রন ঘুরে না, ইলেকট্রন ঘুরে উপবৃত্তাকার পথে। আর এখানে বলা হলো বৃত্তাকার পথকে প্রকাশ করার জন্য বোর প্রধান কোয়ান্টাম সংখ্যার সাহায্য নিলেন, আর সেই প্রধান কোয়ান্টাম সংখ্যাকে ছোট হাতের এন দ্বারা প্রকাশ করা হয়। আর সোমারফিল্ড কি করলেন, সেই উপবৃত্তাকার কক্ষপথকে প্রকাশ করার জন্য কি ইংরেজি অক্ষর ছোট হাতের কে এর সাহায্য নিলেন। আর আমরা বলি এই উপবৃত্তাকার কক্ষপথকে প্রকাশ করার জন্য সোমারফিল্ড, বৃত্তাকার কক্ষপথকে প্রকাশ করার জন্য বোর প্রধান কোয়ান্টাম সংখ্যার সাহায্য নিলেন, আর এই উপবৃত্তাকার কক্ষপথগুলোকে প্রকাশ করার জন্য সোমারফিল্ড আরেকটি কোয়ান্টাম সংখ্যার সাহায্য নিলেন যাকে বলা হয় অ্যাজিমুথাল কোয়ান্টাম সংখ্যা। তাহলে দেখো অ্যাজিমুথাল কোয়ান্টাম সংখ্যা, অ্যাজিমুথাল কোয়ান্টাম
নাম্বার অর একে বলা হয় সাবসিডারি কোয়ান্টাম নাম্বার বা সংখ্যা, বা আমরা বলি সহকারী বা গৌণ সহকারী কোয়ান্টাম সংখ্যা, বা বলা হয় গৌণ কোয়ান্টাম সংখ্যা, গৌণ কোয়ান্টাম সংখ্যা। তাহলে আমাদের পরবর্তী ক্লাসই হবে সহকারী কোয়ান্টাম সংখ্যা। তাহলে দেখো সোমারফিল্ড থিওরি বোঝার পরে আমরা বুঝতে পারবো অ্যাজিমুথাল কোয়ান্টাম সংখ্যা অথবা সাবসিডিয়ারি বা সহকারী বা গৌণ কোয়ান্টাম সংখ্যা কি সেই সম্পর্কে জানতে পারবো। তাহলে আমরা এখান থেকে বলতেও পারি যে সহকারী কোয়ান্টাম সংখ্যার জন্ম লাভ হয়েছে বা উৎপত্তি ঘটেছে সোমারফিল্ড থিওরি থেকে, আর প্রধান কোয়ান্টাম সংখ্যার উৎপত্তি ঘটেছে বোর মডেল হতে। তাহলে আজকে আমরা এই যে আলোচনা বা সোমারফিল্ড থিওরি আলোচনা করে আমরা বুঝতে পারলাম যে বোর মডেল হতে প্রাপ্ত হাইড্রোজেন বর্ণালীর রেখার যে ত্রুটি এবং এই বৃত্তাকার কক্ষপথগুলো যে এক বা একাধিক উপবৃত্তাকার কক্ষপথ দ্বারা গঠিত সেটা বুঝতে পারলাম। আজকের আলোচনা এখানেই শেষ করতে চাচ্ছি। তবে আজকের আলোচনায় আমরা বিজ্ঞানী বোরের পরমাণু মডেলের বেশ কিছু ত্রুটি অথবা বিজ্ঞানী বোরের দেওয়া হাইড্রোজেন বর্ণালীর খুঁটিনাটি সম্পর্কে জ্ঞান অর্জন করতে পারলাম। আর আজকের এই লেকচারের মাধ্যমে যদি আমরা সামান্য পরিমাণ জ্ঞান অর্জন করে থাকি, তাহলে আমি তোমাদেরকে রিকোয়েস্ট করব এই জ্ঞান অন্যান্য শিক্ষার্থীদের মাঝে অথবা তোমার বন্ধুবান্ধবদের মাঝে বিলিয়ে দেওয়ার জন্য তুমি ভিডিওটি লাইক করো, শেয়ার করো বা সাবস্ক্রাইব করো, যাতে অন্যান্য শিক্ষার্থীগণ এই লেকচার বা ভিডিওর মাধ্যমে তারাও জ্ঞান অর্জন করতে পারে। তাহলে এখানেই শেষ করছি। তোমরা যে যেখানে থাকো সুস্থ থাকো, নিরাপদে থাকো, ভালো থাকো, এই কামনায় সকলকে আবারও ধন্যবাদ।